ইঞ্জিনিয়ারদের একটা আন্দোলন এই মুহূর্তে খুবই আলোচিত হচ্ছে। ইনফ্যাক্ট গতকাল অনেকগুলো ঘটনা ঘটেছে, আর সেই ঘটনার প্রেক্ষাপটে স্বাভাবিকভাবেই এই আলোচনা চলছে। এই যে মুভমেন্টটা হচ্ছে, এটার নানামুখী ব্যাখ্যা হচ্ছে, নানান টেকনিক্যালিটিস আছে। গ্র্যাজুয়েট ইঞ্জিনিয়াররা কি বা ডিপ্লোমা যারা আছেন তাদেরকে আদৌ ইঞ্জিনিয়ার বলা হবে কিনা সেসব প্রশ্ন আছে, প্লাস কার জায়গা কোনটা এসব নিয়ে খুবই টেকনিক্যাল আলোচনা চলছে। চলুক, খুবই গুরুত্বপূর্ণ। কিন্তু আমি এর খুবই গুরুত্বপূর্ণ একটা দিক নিয়ে কথা বলতে চাই এই ভিডিওর পরের অংশে। এটাই প্রধান আলোচনার বিষয়। তার আগে তাদের আন্দোলনকে ঘিরে যা যা ঘটলো সেটা নিয়ে কয়েকটা কথা বলা দরকার। এর আগের দিনও, গতকালের আগের দিনও তারা শাহবাগ মোড় অবরোধ করেছিলেন, এবং এই যে অবরোধ করার প্রবণতা, এটা খুবই বাজে। কিছু হলে শাহবাগ অবরোধ করতে হবে, এটা এই সরকারের সময় হয়েছে। এবং একটা হিসাব আছে, ১,৫০০-এর মতো সম্ভবত এই ধরনের মুভমেন্ট হয়েছে, যে কেউ চাইলেই রাস্তা বন্ধ করে দিতে পারে। যদিও এনারা যে বন্ধ করেছেন সেটার পেছনে তারা যে কারণ দেখাচ্ছেন, এটাও আমাদের জন্য খুবই সতর্কতার ব্যাপার। তারপর গতকাল তারা যমুনা অভিমুখে, প্রধান উপদেষ্টার কার্যালয় অভিমুখে রওনা হয়েছিলেন, এবং তাদের উপরে পুলিশ ছত্রভঙ্গ করার জন্য বল প্রয়োগ করেছে। এখানে একটু বলে রাখা ভালো, ১৪৪ ধারা ওই অঞ্চলে থাকাকালীন সময়, এটা সবসময় ওখানে থাকে। যেন হাসরাত আবদুল্লাহ আবার যখন গেছেন আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে, তখন কিন্তু পুলিশ এভাবে অ্যাকশনে যায়নি, কিন্তু গতকাল গেল। এবং আমি প্রায় বলি, একটা রাষ্ট্রের পুলিশ বাহিনী থাকে বল প্রয়োগের জন্য, কোনো সন্দেহ নেই, বল প্রয়োগ করতে হবে প্রয়োজনে। কিন্তু শেখ হাসিনার সময় যে প্রবণতা ছিল, বা আগেও আমাদের পুলিশের এই প্রবণতা ছিল, কিন্তু শেখ হাসিনার সময় এটা বহুগুণ বেড়েছে, এবং এটা মানে অ্যালার্মিং পর্যায়ে চলে গেছে। আমরা প্রায় বলি শেখ হাসিনা পুলিশকে মিলিটারাইজ করেছিলেন। সেটা হচ্ছে ডিসপ্রপোর্শনেট বল প্রয়োগ করা। গতকাল ডিসপ্রপোর্শনেট বল প্রয়োগ করা হয়েছে। যারা আন্দোলনকারী স্টুডেন্টস আছেন তাদের উপরে মারাত্মক রকম হামলা করা হয়েছে। এটা কোনোভাবে প্রয়োজনীয় ছিল বলে আমি মনে করি না। সুতরাং পুলিশকে এই জিনিসটায় অভ্যস্ত হতে হবে, কিভাবে ন্যূনতম বল প্রয়োগের মাধ্যমে সে তার কাজ শেষ করতে পারে। এর মধ্যে আসার ব্যাপার আছে, যে এটা খুবই সুন্দর। ওই মুভমেন্টের পর আবার শাহবাগে মোড়ে অবরোধ করেছিল রাস্তা, সেখানে তারা স্বরাষ্ট্র উপদেষ্টার মানে তাকে সরি বলার জন্য বলেছিল, অন্তত ঢাকার যিনি কমিশনার আছেন তিনি সেখানে যান, এবং তিনি সেখানে তাদেরকে সরি বলেছিলেন। এই চর্চাটা সুন্দর, মানে কোথাও কখনো রাষ্ট্রীয় বাহিনী বা কেউ কোনো ভুল যদি করেন সেটা তারা স্বীকার করছেন। সুতরাং ভবিষ্যতে পুলিশ বাহিনীকে এটা মেনে নিতে হবে। তার আগে গুরুত্বপূর্ণ প্রশ্ন হচ্ছে, কেন রাস্তা অবরোধ করতে হয়? আমি দেখলাম আন্দোলনকারীরা বলছেন তারা দীর্ঘদিন থেকে এই ব্যাপারটা নিয়ে সরকারের দৃষ্টি আকর্ষণ করার চেষ্টা করেছেন, সরকারের নানা মানুষজনের সাথে যোগাযোগের চেষ্টা করেছেন, তাদের দাবি তুলে দিয়েছেন, কিন্তু কোনো ভ্রুক্ষেপ ছিল না সরকারের। আমরা খেয়াল করব, গতকালই যখন এই যাবতীয় তুলকালাম ঘটলো, তারপর সরকার একটা কমিটি তৈরি করেছে। যদিও সেই কমিটি আন্দোলনকারী ছাত্ররা প্রত্যাখ্যান করেছেন, বাট ইটস এ ডিফারেন্ট ডিবেট। কিন্তু সরকার 4 জন উপদেষ্টাকে নিয়ে একটা কমিটি তৈরি করেছে। সেই কমিটিটাও হলো কেন? যখন অবরোধ হলো, তারপরে যমুনা অভিমুখে যাওয়া হলো, তারপর তাদের উপরে পুলিশ বল প্রয়োগ করলো, তারপর ঘটলো। তার মানে ব্যাপারটা এই দাঁড়াচ্ছে, এই দেশে বল প্রয়োগ ছাড়া, মানুষের ঝামেলা তৈরি করা ছাড়া সরকারকে কথা শোনানো যায় না। এটা একটা খুবই অ্যালার্মিং ব্যাপার। কখনো কখনো খুবই ইললজিক্যাল দাবি নিয়ে কেউ কেউ আসতে পারেন, তারপরও সেটা তাদের কাছে শুনে সেটা না করা দরকার। কিন্তু এনারা যে দাবি করছেন যে এই কমিটিটা হয়েছে, বা তাদের সাথে আলোচনার মাধ্যমে একটা কমিটি তৈরি করে দেওয়াটা তো আসলে অনেক আগেই হতে পারত। সুতরাং এটাও এই সরকারের সমস্যা। এটা আমাদের মনে রাখতে হবে, গণতান্ত্রিক সরকারকে জনগণের কথা শুনতে হবে। হ্যাঁ, এরপরও যখন সব কিছু হবে না, কোনো ক্ষেত্রে অন্যায় কারণে যদি রাস্তা অবরোধ করে, আমি প্রায়ই বলি কথাটা, সরকার এই কারণে সরকারকে আমরা শাসন বিভাগ বলি। শাসন বিভাগের কাজ প্রয়োজনে বল প্রয়োগ করা, এবং আমরা জনগণের টাকা দিয়ে একটা পুলিশ বাহিনী পুষি। অপরাধ দমন তো আছেই, জনদুর্ভোগ তৈরি করার পরিস্থিতি যদি হয়, আবারও বলছি, ন্যূনতম বল প্রয়োগে, ডিসপ্রপোর্শনেট বল প্রয়োগে তো প্রশ্নই আসে না, সেটা নিয়ন্ত্রণ করার চেষ্টা করতে হবে। মানুষের দুর্ভোগ এভাবে তৈরি করা যাবে না। গত 2 দিন মারাত্মক দুর্ভোগ মানে মধ্যে পড়েছে এই নগরবাসী। এবার আসি আসলে আসল জায়গাটায়। মানে আমি না এই ভয়টা পাই, এবং এটা নিয়ে ক্রমাগত কথা বলে যাচ্ছে। আমাদের সমাজের একটা মারাত্মক ব্যাধি এই যে ইঞ্জিনিয়ারদের মুভমেন্ট, সেটারও মূল কারণ আসলে এটা দেখছি আমরা। তাদের 3 দফা যদি দেখি, তাদের একটা ছোট দাবি আছে, এটা খুব প্রধান না, সেটা হচ্ছে ডিপ্লোমারা যেন প্রকৌশলী লিখতে না পারেন। গ্র্যাজুয়েট ইঞ্জিনিয়ার ছাড়া কেউ যেন প্রকৌশলী না লিখতে পারেন, সেটা তাদের দাবি আছে। কিন্তু মূল দুটো দাবি হচ্ছে, সহকারী প্রকৌশলী মানে নবম গ্রেডের যে পদ আছে, এটা 33% ডিপ্লোমাদের জন্য নির্ধারিত আছে। এটা সম্পূর্ণভাবে এক্সক্লুসিভলি গ্র্যাজুয়েট ইঞ্জিনিয়ারদের জন্য করতে বলা হচ্ছে, মানে এখানে ডিপ্লোমারা কোনো রকম কোনো সুযোগ পাবে না। এবং উপসহকারী প্রকৌশলী 10ম গ্রেড যেটা, সেখানে এই 10ম গ্রেডটা এক্সক্লুসিভলি ডিপ্লোমাদের জন্য এটা উন্মুক্ত করে দেওয়ার কথা আছে। ডিপ্লোমা এবং তদূর্ধ্ব যে কেউ চাইলে এখানে যেতে পারে। আমরা খেয়াল করছি এখানেও মূলত সরকারি চাকরিতেই সংকট তৈরি হয়েছে। ইয়াস,
দুটো ব্যাপার আছে। একটা হলো আমাদের বেকারত্বের সমস্যা আছে, কোনো সন্দেহ নেই। আমাদের ইঞ্জিনিয়াররা খুব ভালো চাকরি পাচ্ছে না। আমরা খোঁজ নিলে দেখব প্রচুর ইঞ্জিনিয়ার বিভিন্ন জায়গায় ব্যাংকে চাকরি করার চেষ্টা করছেন, MBA করছেন, করে ব্যাংকে যাচ্ছেন, মাল্টিন্যাশনাল অন্যান্য কোম্পানিতে যাচ্ছেন, দেশীয় কোম্পানিতে যাচ্ছেন, যেটা ইভেন ইঞ্জিনিয়ারিং রিলেটেড না। তারা ফিনান্সের জব করছেন, মার্কেটিংয়ের জব করছেন, আছে এরকম প্রচুর আছে। এবং ব্যাংকগুলোতে তো ইভেন বিজনেস ডিগ্রি ছাড়াও ইঞ্জিনিয়াররা এক্সক্লুসিভলি চাকরি পেতে পারেন পরীক্ষা যদি তারা ভালো করেন। তো তারা এইসব জায়গায় যাচ্ছেন, তাদের চাকরির সংকট আছে, এটা একটা দিক। এবং আমি দেখলাম অনেকেই বলছেন যে এই দেশে অনেক ইঞ্জিনিয়ার থাকছেন না কারণ তাদের চাকরি নেই। আমি দ্বিতীয় যে দুটো ব্যাপার বলেছি, একটা হলো চাকরির অভাব তো আছে, দ্বিতীয় হচ্ছে চাকরি যদি যথেষ্ট থাকতো, আমি ধারণা করি এই সরকারি চাকরিগুলোতে যাওয়ার জন্য তাদের সিরিয়াস আগ্রহ থাকতো। আমি এটাকে একটা মারাত্মক ব্যাধি বলে মনে করি। আমাদের সরকারি চাকরির ইনসেন্টিভ এত বেশি, আর কোনো কিছুতে কাউকে ধরে রাখা যায় না। ইভেন এই গ্র্যাজুয়েট ইঞ্জিনিয়াররাই ইনক্রিজিংলি BCS-এ চাকরির জন্য যাচ্ছেন, যেখানে তারা তাদের বিষয় না, তাদেরও কিছু চাকরির জায়গা আছে, তার বাইরে তারা পুলিশ, প্রশাসন, ট্যাক্স ইত্যাদি ক্যাডারে যাওয়ার জন্য পাগল হয়ে বসে থাকেন। এগুলো কেন যেতে চান আমরা ধারণা করতে পারি। হ্যাঁ, কিছু সরকারি ফ্যাসিলিটিস ওই জায়গাগুলোতে বেশি আছে, কোনো সন্দেহ নাই, কিন্তু ওগুলোতে নানা রকম অবৈধ উপার্জনের সুযোগ আছে। আমি ঢালাভাবে বলছি না, কিন্তু বিরাট একটা অংশ আসলে চাকরিগুলোতে যেতে চান কারণ ওগুলোতে ওই ধরনের সুযোগ আছে। একই কথা প্রযোজ্য সরকারি যে ইঞ্জিনিয়ারিংয়ের চাকরি আছে সেগুলোর ক্ষেত্রেও। সুতরাং এই চাকরিগুলোতে কে যাবে না, এটা নিয়ে মূল সংঘাতটা তৈরি হয়েছে। আমি আবারও বলছি, আমি সরি এভাবে বলার জন্য, যদি ধরে নিই আমাদের বেসরকারি সেক্টরে প্রচুর ইঞ্জিনিয়ারের চাকরি হচ্ছে গ্র্যাজুয়েট ইঞ্জিনিয়ারদের জন্য বা ডিপ্লোমাদের জন্য, যে সরকারি চাকরিগুলোর জন্য তারা বসে থাকবেন শুধু বেতনের জন্য না। মোটা দাগে প্রায় সবাই, বলছি না, মোটা দাগে বেশিরভাগ, আমার ধারণা ইটস মোর দ্যান 50%, নিশ্চিত নয় কিন্তু আমি ধারণা করি। কারণ আমরা তো দেখি, আমরা আমাদের সেবার জন্য যাই, আমাদের পরিচিত মানুষজন এসব জায়গায় থাকে। সুতরাং এই যে ইঞ্জিনিয়ারদের এই যে মুভমেন্ট, এর পেছনে আসলে সমাজের গভীর ব্যাধির লক্ষণ আছে। আমি প্রায় বলি, আমি এটা নিয়ে লেখালেখি করেছি, বলেছি যে আমাদের সমাজে এখন দারিদ্রটা বরং একটা মানে অসম্মানের মনে করি। আমরা গরিব, আমাদের টাকা নেই, যথেষ্ট টাকা নেই, এটা আমরা লুকাতে চাই। আমাদের এখানে করাপশনের আর কোনো প্রবলেম নেই। কেউ একজন একটা এ ধরনের জবে ঢুকলো, খুব অল্প সময়ের মধ্যে অনেক সম্পদ তৈরি করে ফেললো, দামি গাড়ি চড়েন, বড় ফ্ল্যাটে থাকেন, কেউ আমরা প্রশ্ন করি না। যিনি জাস্ট ভোগ করতে পারেন আমরা তার কাছে মনে করি তিনি সফল। এবং খুবই দুঃখজনক, বাট ইটস ফ্যাক্ট, আমাদের পরিবারগুলো বসে আছে, তাদের সন্তানরা এই ধরনের চাকরিতে যাবেন এবং এভাবে তারা বেসুমার উপার্জন করবেন, তাতে কারো কিছু আসে যায় না। এই যে একটা মারাত্মক পরিস্থিতি আমাদের সমাজে তৈরি হয়েছে, এটা আসলে কালচারের অংশ হয়ে গেছে। ফলে একটা সরকার কতটা কি পারবে, কত সহজে পারবে, এই প্রশ্ন আসলে উঠে গেছে। এবং এই পরিস্থিতি সবচেয়ে বীভৎস আকার ধারণ করেছে গত 15 বছর। এর আগেও আমাদের সংকট ছিল, আমাদের কারাপশন ছিল, আমাদের কারাপশনের এক ধরনের অ্যাকসেপ্টেন্স ছিল, কিন্তু সমাজে যে এটা একেবারে সর্বগ্রাসী হয়ে গেছে এবং সমাজ যে এটা এখন পুরোপুরি অ্যাকসেপ্ট করে নিয়েছে, এটা গত 15 বছর হয়েছে। কারণ এই লেভেলের কারাপশন বাংলাদেশের ইতিহাসে আর কখনো ছিল না। ফলে এই সরকারি চাকরির প্রতি এত উন্মাদ হয়ে থাকা, এত ক্রেজি হয়ে থাকা, এগুলো আমাদের নৈতিকতারও একটা মানে সম্পর্কে একটা নেগেটিভ পারসেপশন দেয়। আর আমি আবারও বলছি, আমি এটা অস্বীকার করছি না, কোনোভাবেই বলছি না যে সবাই করাপ্ট হতে চান, তাদের একটা বিরাট অংশ বিভিন্ন জায়গায় চাকরি পান না। সুতরাং সরকারি যে জব ওপেনিংগুলো আছে সেগুলোর জন্য তারা ফাইট করতে চান, সেটাও আছে। বেকারত্ব একটা মেজর কারণ, কোনো সন্দেহ নেই। আমাদের প্রাইভেট সেক্টর শেখ হাসিনার সময়ে লুটপাটের সরকারের মধ্যে আসলে অর্থনীতি ভালো করার কথা না। জিডিপির যে একটা গ্রোথ দেখানো হতো, জিডিপির যে আকার দেখানো হতো, এর মধ্যে চুরি ছিল মারাত্মক। আর যতটুকু হতো সরকার বেশ ব্যয় করতো, সেগুলোর একটা বিরাট ইম্প্যাক্ট হয়তো ছিল। কিন্তু মোটা দাগে আমাদের কোনোভাবেই ব্যবসা উপযোগী, যখন ব্যবসা মানে উপযোগী কোনো সরকার থাকবে না, যথেষ্ট ব্যবসা হবে না, তখন অনিবার্যভাবেই এই ধরনের ইঞ্জিনিয়ারদের চাকরির সুযোগও তৈরি হবে না। এটা তো আছেই, কিন্তু আবারও বলছি, আমাদের এই ব্যাপারটা নিয়ে ফাইট করা দরকার। আমাদের একটা মুভমেন্ট শুরু হওয়া দরকার এইরকম, যে একটা মানুষের আয় কি হওয়া দরকার, তার সাথে সে সামঞ্জস্যহীন ব্যয় যদি করে, জীবনযাপন যদি করে, সামাজিকভাবে প্রশ্ন ওঠা উচিত, প্রশ্ন তোলা উচিত। আমাদের ছোটবেলায় কিন্তু আমরা এটা দেখেছি। ওই সময় করাপ্ট কারা ছিলেন আমরা জানতাম, কিন্তু সেই মানুষকে মাথা নিচু করে সমাজে চলতে দেখেছি আমরা। তিনি লুকাতে চাইতেন তার সম্পদ। এখনকার মতো এই বিভৎস পরিস্থিতি তখন অন্তত ছিল না। সো আমাদের সোসাইটিতে আসলে এই জিনিসগুলো নিয়ে তৈরি করতে হবে। এবং এই চাকরিগুলোর ইনসেন্টিভ, মানে করাপশন যদি আমরা কমিয়ে দিতে পারি, আমি মনে করি এই চাকরিগুলোর ইনসেন্টিভ কমে যাবে, তখন এই ক্রেজিনেসও কমে যাওয়ার সমূহ কারণ আছে। এটা শুধুমাত্র ইঞ্জিনিয়ারদের সরকারি নয়, সব সেক্টরের সরকারি চাকরি, বিশেষ করে BCS-এর বিশেষ কিছু ক্যাডারে যাওয়ার জন্য মানুষ উন্মাদ হয়ে থাকবে না।